নমস্কার। 2018 সালে বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যে প্রথমবারের মতন কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে অর্থাৎ সহায়ক মূল্যে সরকারের উদ্যোগে ধান কেনার কাজ শুরু হয়েছিল বা প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেই সময় এই ধান কেনার প্রক্রিয়ায় প্রতি কেজি ধানের মূল্য ছিল 17 টাকা 50 পয়সা। বর্তমানে প্রতি কেজি মূল্য 23 টাকা। হয়তো পরবর্তী সময় ধাপে ধাপে তা বাড়তে পারে, যেহেতু এই কয়েক বছরে ধাপে ধাপে বেড়েছে এবং সরকারের ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগে সহায়ক মূল্যে ধান কেনার এই প্রক্রিয়া কয়েক বছর ধরে একটা দাবি ছিল। কার্যত বিজেপি সরকার যেসব কাজ শুরু করেছে এবং বিজেপির যারা দাবি করেন যে তারা প্রতিশ্রুতির বাইরেও কাজ করছেন, এই একটি উদাহরণ আছে, এটা অনেকে স্বীকার করবেন। কার্যত ভিশন ডকুমেন্টের বাইরেও যে একটি কাজ হয়, কাজ করেছে, তার উদাহরণ একটি। আবার কেউ কেউ বলবেন যে ভিশন ডকুমেন্টের এখনো অনেক কাজ বাকি রয়েছে। নিশ্চয়ই সেখানে উল্লেখিত অনেকগুলো বিষয় বর্তমান বিজেপি সরকার ভুলে গেছে কিনা জানি না, তবে এটি কিছুই করেনি, এটাও বাস্তব। কিন্তু এটাও বাস্তব, এই রাজ্যে দীর্ঘদিন ধরে বলতে পারেন টানা 25 বছর, তার আগে 10 বছর টানা 35 বছরের বাম শাসন ছিল। এখন কেউ কেউ বলতে পারেন যে শুরুতেই বাম শাসনের বিষয়টা কেন এলো? এই কারণে এসেছে, বামেদের সংগঠনের মধ্যে অন্যতম একটি দিক রয়েছে যে এই দলটা কৃষকদের স্বার্থে কাজ করার দল, কৃষক দরদি সরকার বলে দাবি করা হয়। এবং বামপন্থী সংগঠনের যে ভোট ব্যাংক কিংবা ভোট ব্যাংকের যে একটা বলতে পারেন প্রভাবিত বিষয়, সেটা হচ্ছে কৃষক, চাষি, উৎপাদক তারা। এখন আবার কেউ কেউ বলতে পারেন যে বিজেপিরও তো সেখানে কিষাণ মোর্চা আছে, তাহলে তাদের কি ভূমিকা? আপাতত এই কিষাণ মোর্চা বিজেপির 2018 সালে সরকার আসার আগে কতটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল সেটা ভালো করে বর্তমান নেতৃত্ব জানেন। কিন্তু তারপরও এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে একটি উদ্যোগ শুরু হয়েছে এবং সেই উদ্যোগটাই হচ্ছে সহায়ক মূল্যে ধান কেনার উদ্যোগ। এবং আমি যদি ভুল না করি, খুব সম্ভবত সেই উদ্যোগের শুরুটা হয়েছিল কমলপুর থেকে, যদি আমি ভুল না করি, এবং সেই কমলপুর থেকে যাত্রা শুরু হয়ে এখন অবধি সে উদ্যোগটা জারি রেখেছে বর্তমান সরকার। এবং প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে সে ধান কেনার উদ্যোগটা শুরু হয়, যখন কৃষকরা ধান উৎপাদন সম্পন্ন হলে বাড়িতে নিয়ে আসেন তারপর, এবং যথারীতি কৃষকরা সে ধানগুলো নিয়ে আসেন যেখানে সহায়ক মূল্যে ধান কেনা প্রক্রিয়া শুরু হয়, ঠিক সেখানে তারপর তারা বিক্রি করতে পারেন। আমরা বেশ কয়েকজন কৃষকের প্রতিক্রিয়া গ্রহণ করেছি, আমরা বিশ্বাস করি তারা মন থেকে কথাগুলো বলছেন। তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। রাজ্য সরকারের মন্ত্রীরা এসব অনুষ্ঠানগুলোতে অংশ নেন। আমি যতটুকু জানি যে প্রত্যেক জায়গায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়াটা শুরু হয়। রাজ্য মন্ত্রিসভার সদস্যরা তাতে অংশগ্রহণ করেন। রাজ্যের খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, তারপর সমবায় মন্ত্রী এই অনুষ্ঠানগুলোতে ছিলেন, অন্যান্য মন্ত্রীরা বোধ হয়েছিলেন, এবং সংশ্লিষ্ট এলাকার বিধায়ক যারা আছেন তারা এসব অনুষ্ঠানগুলোতে রয়েছেন, অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন তারা এসব অনুষ্ঠানগুলোতে আছেন, এখনো আছেন। আগামী কয়েকদিন এই প্রক্রিয়া চলবে। রাজ্যের খাদ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সময়সীমা আগে জানানো হয়েছিল সাংবাদিক সম্মেলন কিংবা সরকারি আয়োজনে, যেহেতু কৃষকদের অনেকে ধান উৎপাদন সম্পন্ন করতে পারেনি, ধান তোলা সম্ভব হয়নি, জমি থেকে ধান বাড়িতে আনা সম্ভব হয়নি, সেদিক থেকে সময়সীমা যে ঘোষণা ছিল আগের, সেই সময়সীমা বাড়তে পারে, বাড়ার উদ্যোগ নেবেন, সেটা মন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রকাশ্যে ঘোষণা করেছেন। আমরা আশা করি সে সময়সীমা বাড়ানোর বিষয়টি দপ্তর আনুষ্ঠানিকভাবে জানাবে, বিজ্ঞপ্তি জারি করবে। আপাতত প্রক্রিয়া চলছে। বেশ কয়েকটি জায়গায় আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা দেখছেন আজ টিভির পর্দায় কয়েকটি দৃশ্য দেখছেন, সেই দৃশ্যে অবশ্যই আপনি অবগত যে এই সময়ের মধ্যে এই প্রক্রিয়া চলছে, এখনো চলছে। আমরা আজ সরাসরি বলছি সহায়ক মূল্যে ধান কেনার উদ্যোগ মহতে কতটা উপকৃত এ রাজ্যের কৃষকরা। আপনারা কথা বলুন, মন থেকে কথা বলুন। এ রাজ্যের কৃষকদের নানা সময় সমস্যার কথা আমরা তুলে ধরেছি, এই অনুষ্ঠানও বলেছি। আজ কৃষকরা উপকৃত হচ্ছেন, এই দাবি একটা অংশের কৃষকের তরফে সরাসরি অন ক্যামেরায় করা হয়েছে। সেই বিষয়গুলো আমরা তুলে ধরব, নেতৃত্বের বক্তব্য, মাফ করবেন, মন্ত্রী বিধায়কদের বক্তব্য শুনব। তার সঙ্গে
আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন আপনাদেরও কথা শুনবো। আপনাদের অভিজ্ঞতা যদি থাকে আপনার নিজ নিজ এলাকায় যে ধান কেনার প্রক্রিয়া নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা বক্তব্য থাকে, অভিযোগও যদি থাকে, অভিমত অবশ্যই আছে, আপনি এই অনুষ্ঠানে জানাবেন। এবং আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে অবশ্যই এই অনুষ্ঠানে বলতে পারেন। যদি সরকারের খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, সরকার প্রতিনিধির কাছে এই কথাগুলো পৌঁছে যায় তাহলে অবশ্যই তারা যদি গ্রহণ করে, দপ্তরের কর্তাদের কাছে যদি পৌঁছে যায়, যদি গ্রহণ করে, তাহলে আপনার এই প্রস্তাব, আপনার দাবি এবং যে প্রেক্ষিতে আপনি বলেছেন সেদিক থেকে তারা উপকৃত হতে পারে। আমরা কয়েকটি বিষয় যখন এই অনুষ্ঠানে তুলে ধরি, আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন অনেকেই বলেন যে সরকারের কিছু বিষয় আছে যে বিষয়গুলো তুলে ধরা দরকার। আমরাও মনে করি তুলে ধরা দরকার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম নিঃসন্দেহে 2018 পর থেকে এখন অব্দি যে বর্তমান সরকারের যে ধান কেনার একটা প্রক্রিয়া, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। মানে বামফ্রন্টের 25 বছরে আমরা কখনো দেখি নাই কোনো মন্ত্রী সেখানে গিয়ে ধান খেতে বা ধানের বস্তা কৃষকের মাথায় বা লেবারের মাথায় উঠিয়ে দিয়েছেন, এটা আমরা কিন্তু দেখিনি। সেই জায়গাতে আমরা বলছি বা আমার ব্যক্তিগত মতামত, এটা একটা প্রশংসার দাবি রাখে। এবং এই যে ধান কেনার আগ পর্যন্ত, বর্তমান সরকারের ধান কেনার প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত 12 টাকা, 13 টাকা, 11 টাকা এইভাবে কিন্তু ধান বিক্রি হতো। তো এটা নিঃসন্দেহে তারা ধান কেনা এফসিআই যখন ধান কেনা শুরু করে এরপর থেকে কিন্তু চালের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এটাও ভাবতে হবে যে আমরা যারা সাধারণ মানুষ আছি, যে চালটা আমি 20 টাকা কিলো কিনতাম এটা এখন 42 টাকা, 40 টাকার নিচে কোনো চাল নেই বাজারে। কারণ রেশনের চাল রেশনের 13 টাকা, বাজারে 40 টাকা। এটাও ভাবতে হবে। সরকার যদি ধানটা না কিনতো তাহলে কিন্তু আমরা এত টাকা দামে চালে, এত টাকা দিয়ে কিন্তু চাল কিনতাম না। হয়তো আপনিও এই চাল তো কিনেই আপনি ভাত খান। সুতরাং এটাও ভাবার বিষয়, ধান কিনছেন ভালো উদ্যোগ এবং কৃষকরা দুটো পক্ষে পাক, এটাই আমরা চাই। কিন্তু এটাও ভাবতে হবে যে আমরা যারা চাল কিনছি তারা কিন্তু এত টাকা দামে চাল কিনতাম না। এটাই বলাচ্ছি স্যার। এবং অবশ্যই আপনারা যারা দেখছেন আমাদের কথাগুলো শুনছেন, আমাদের মাধ্যমে এই প্রক্রিয়ার বিভিন্ন বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এই কথাগুলো বোধহয় খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই কারণে সরকারের প্রতিনিধিরা কয়েকটি জায়গায় কথা বলছিলেন যে যারা কৃষকদের প্রতিনিধিত্ব করছে সেই সরকারের আমলে হয়নি। কেন হয়নি তা নিয়ে হয়তো বামপন্থীদের অনেক বক্তব্য রয়েছে। তারা তৎকালীন সময় কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে, বলা হয়েছিল যে প্রস্তাব সেখানে রাখা হয়নি ইত্যাদি অনেক বক্তব্য থাকে। আমি সেই বিষয়ের দিকে যাচ্ছি না। আমি এতটুকু বলছি যে প্রক্রিয়া যখন রাজ্যে চলছে, মহতি উদ্যোগ, সেটা কতটা উপকৃত হচ্ছেন এই রাজ্যের কৃষকরা। আমরা এই অনুষ্ঠানগুলোতে যারা অংশ নিয়েছেন, মন্ত্রী, বিধায়ক, তারা আজ বেশ কয়েকটি জায়গায় কর্মসূচি ছিল, সেখানকার কিছু বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আজকে জুলাইবাড়ি মোটর স্ট্যান্ডে খাদ্য দপ্তরের, রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় আজকে সাধারণ কৃষকের হাত থেকে বা কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে। আজকে বিশেষভাবে আমরা জানি যে গত আগস্ট মাসের প্রায় সারা রাজ্যে বন্যার সময়ে সবচাইতে ক্ষতি হয়েছে কৃষকের। যারা খেতে চাষ করতেন বা যারা ধান চাষ করতেন তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তার মধ্যেও আজকে রাজ্য সরকারের কাছে বিভিন্ন কৃষকরা তারা ধান বিক্রি করার জন্য আজকে তারা এসেছেন এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে নমস্কার, কে বলছেন? কৃষকের হাত থেকে লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ধান কিনা তো খুবই ভালো, কৃষকরা উপকৃত হয়। কিন্তু দেখলাম সুশান্ত চৌধুরী এবং রতনলাল বস্তা উঠিয়ে দিচ্ছে। তাতে তো আচ্ছা যাক, ভালোই লাগলো, খুশি। কিন্তু আবার বাংলাদেশ আমাদেরকে হুমকি দেয়, ভারত দখল করবে। তাদেরকে টনের টন চাল পাঠায়, আলু পাঠায়, 1000 মেট্রিক টন আলু পাঠিয়েছে। এই
জিনিসটি দেখলে তো মনটা খারাপ হয়ে যায়। কারণ আবার আমরা আন্দোলন করি, আমাদের হিন্দু ভাইদের উপরে অত্যাচার চলছে, মন্দির ভাঙচুর হচ্ছে, আবার আমাদের দেশ থেকে আমাদের রাজ্যে থেকে চাল, টনের টন চাল বাংলাদেশে নিয়ে যায়, তাদেরকে আমরা জামায় আদর করি। আর একবার এদিকে বলি বাংলাদেশ আমাদের ক্ষতি করছে, কিন্তু এই জিনিসটি ভালো লাগে না। যারা আমাদের শত্রু তাদেরকে আমরা খাওয়ায়ে পেট ভরে রাখি আমাদের সঙ্গে ঝগড়া করার জন্য। এই জিনিসটি ভালো লাগে না দাদা, এটি বন্ধ করা হোক। বাংলাদেশকে চাল, আলু, পেঁয়াজ এসব জিনিসটি দিয়ে বন্ধ করুক। তাদেরকে দিয়ে আমাদের কোনো লাভ নেই, তারা আমরা শত্রু। তারা এখন পাকিস্তানে বন্ধু হয়ে গেছে। এটাই দাদা। নমস্কার দাদা। হাত থেকে এই শুভ অনুষ্ঠান আজকে থেকে শুরু হবে এবং আগামী 3 তারিখ জানুয়ারি পর্যন্ত প্রায় 6 দিন ব্যাপী বা 9 দিন ব্যাপী আমাদের কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার এই প্রোগ্রাম চলবে। তাই আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠানে আমরা এসেছি, আমাদের এসডিএম সাহেব রয়েছে এবং আমাদের জেলা সম্মানিত সভাধিপতি দীপক দত্ত মহোদয় রয়েছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ডিএসি চেয়ারম্যান এবং বিডিও সাহেব, আমরা সবাই আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং আমরা কৃষকের কাছ থেকেও আমরা জানতে পেরেছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আজকে সারা রাজ্যের ক্ষেত্রে এবং এই বছরে প্রায় 23 টাকা, গত বছর তুলনায় 1 টাকা 70 পয়সা, 1 টাকা 70 পয়সা মনে হয় ইনক্রিজ হয়েছে এবং 2018-এর পরে প্রায় 5.5 টাকা পার কেজিতে ধানের রেট ইনক্রিজ হয়েছে। এই বছরে প্রায় 23 টাকা মোট পার কেজিতে 23 টাকা মতো করে। আজকে কৃষকরা সবাই খুব খুশি যে সরকার কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে এবং সরকার আবার সাধারণ রাজ্যের প্রত্যেকটা গরিব মানুষ, বিপিএল ক্যাটাগরি, অন্তোদয় ক্যাটাগরি বা অন্নপূর্ণ ক্যাটাগরি বা এহক ক্যাটাগরি, তাদের জন্য আবার ভারত সরকারের এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উনার চেষ্টায় দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য পার হেড প্রায় 5 কেজি করে চাল প্রত্যেকটা ব্যক্তির জন্য বিনামূল্যে রেশনিং ব্যবস্থা, রেশনের মাধ্যমে চাল দিচ্ছে। সেটাইকে আমরা সাধারণ এই রাজ্যের মানুষ এবং আমরা সাধারণ আমাদের প্রত্যেকটা কৃষককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে সরকারের কাছে বা সরকারের কাছে ধান বিক্রি করার জন্য খুব এক্সাইটেডলিভাবে তারা এগিয়ে এসেছেন। তাই আগামী দিনে আমরা চাই রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, আমরা কৃষকের দ্বিগুণ তাদের আয় বাড়ানোর জন্য এবং কৃষকের পাশে থাকার জন্য এবং কৃষক যাতে তারা কৃষি ক্ষেত্রে যাতে মানসিকতা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকার অবশ্যই পাশে রয়েছে, আগামী দিনে থাকবো। তাই আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে কৃষকের কাছে বা সারা রাজ্যে কৃষকের কাছে সেটা আমাদের বার্তা। আমার মাঝে মাঝে পরশুদিন সম্ভবত দেখেছিলাম মহল করে এই যারা বিরোধী রাজ্যের কৃষকদেরকে ঠকিয়েছে এই রাজ্যের জমি যারা কৃষক যারা জমি বটে কৃষক কৃষিকাজ করত সমস্ত কৃষকরা সেখান থেকে ফিরে এসেছে এবং আমাদের সেই জমিগুলি নষ্ট হয়ে গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আজকে কৃষকরা খুশি হয়ে সেই কৃষিকাজের দিকে উৎসাহিত হচ্ছে, শুধু ধান ক্রয় নয়, কৃষি ক্ষেত্রের জন্মাংশ থেকে শুরু করে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে সমস্ত সুযোগ আছে সরকার দিচ্ছে। ওই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগে দেখলাম মোহনপুর যারা বিরোধী রাজ্যের কর্মী সরকার ছিল তারা কৃষক সভা বাজার সভা করতে 4-5 লোক বসে সেখানে ভাষণ দিচ্ছে। লজ্জা থাকা দরকার ছিল তাদের। বলতে আমার জানি বলবার কারণ একটাই, কিসের কৃষক সভা, কিসের ক্ষেত মজুর? যদি এতই দরদ থাকতো তাহলে কেন সেই 25টা বছর বেলা সেখানটা নিঃস্ব হলো? তাদের জন্য একবার ভাবা হলো না? তাদের জন্য একবার ভাতার ব্যবস্থা হলো না? তাদের দান ক্রয়ের ব্যবস্থা হলো না? কেন হলো না? সেই প্রশ্নগুলি আপনারা করবেন না।
আর আজকে যখন কৃষক সরকারটা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে, সম্মান পাচ্ছে, ভাতা পাচ্ছে, আজকে সরকার থেকে যন্ত্রাংশ দিচ্ছে, অনেক যন্ত্রণায় সাবসিডিতে দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে, মিনি ট্রাক্টর ফ্রিতে দিচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথা, এই সমস্ত বক্তব্য বাজার সভা করার চেষ্টা করে। কি করেছে কৃষকদের জন্য? শুধু কৃষক সরকার চাঁদা আদায় করেছে প্রতি মাসে। শ্রমিকদের জন্য কি করেছে? গ্যাস মজুরদের জন্য কি করেছে? চাঁদা আদায় করেছে। কাজের কাজ কি করবে? আপনাদেরকে একটাই আমার আলোচনা থাকবে, আপনারাই বিচার বিশ্লেষণ করুন সেই 18 সালের আগ পর্যন্ত কি করেছে তারা, আর আজকে 18 থেকে আজকে আমাদের 24 সাল, এই সময়ের মধ্যে আমরা কি করেছি একটা বাস্তব উদাহরণ, সেটা বক্তব্য নয়, আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি। এবং এই জায়গায় প্রত্যেক বছর দান করা হয়। আর যারা এখনো বিগত দিনের সরকারের যারা এখনো রয়েছেন কয়েকজন, তাদেরকে বলতে চাই, লজ্জা রাখা উচিত। নিজেকে প্রশ্ন করুন, কি করেছেন বিগত বছর কৃষকের সাথে? কেন কৃষকরা বিমুখ হয়ে ফিরে গিয়েছিল? আমরা জানি আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে দান ক্রয় করবো, কারণ কৃষকদের উপরে কিন্তু এই দানের উপর, মানে কৃষির উপরে কিন্তু ভারতবর্ষ অর্থনীতি দাঁড়িয়ে গেছে। এই জায়গায় কৃষকরা বিগত দিন যারাই ক্ষমতা ছিল তাদের আমার 25টা বছর একদম নিঃস্ব হয়ে গিয়েছিল। কৃষি ক্ষেত্রে তাদের বিপদ মুখ ফুরিয়ে নিয়েছিল বিরোধী শাসনের পরে। কারণ কৃষি কাজ করা, যেখানে দান উৎপাদন হবে সেই দান পৃথিবীর জন্য যে টাকা বা যে অর্থ পাওয়া দরকার, লাভ্যাংশ পাওয়া দরকার, সেটা তো হতেই না। প্রত্যেকটা কৃষকের প্রচুর পরিমাণে ক্ষতি হতো, সেখান থেকে কৃষক ফিরে এসেছিল। সেই জায়গায় মানুষ সারা 18 সালে সরকার পরিবর্তন হয়েছে এবং আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং তারপর থেকে প্রতি বছর সেখানটায় দান করা হচ্ছে। এই করে আজকে আস্তে 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 করে বৃদ্ধি করবে। মানে এমন জায়গায় বৃদ্ধি পেয়েছে, আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি প্রায় 3 9 2760 টাকা বা 120 কেজি ধানের দাম 2760 টাকা। কি ছিল? এখানে অনেক উপস্থিত আছেন, সবাই অভিজ্ঞতা রয়েছে। 17 সালে 16 সালে 1000 টাকা পান, 1100 টাকা পান, 800 টাকা পান, সবাই জানা। আর আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 750 টাকা, মানে প্রায় 3 গুণ। এবার সেটা ব্যবহার হয়ে গেছে। শুনে আমাকে ভালো লাগলো। কৃষকরা আমাদের ডাকে সারাদিন, আমাদের সবাই খুব জড়িত হয়ে আছে, যেমন পঞ্চায়েত থেকে শুরু করে। আর বিশেষ করে এগ্রিকালচারকে যারা আছেন, আমাদের যারা কৃষক ফার্মার আছেন, ওনাদেরকে ঢুকতে পেরেছে। এই জন্য আজকে আমাদের টার্গেটটা সেখানে আশা করি আরো আগে এটা থাকে। কারণ বাজারে আমরা জানি, ইতিমধ্যে জানেন যে যারা ফার্মাররা আমাদের ধান দিচ্ছে, ওনারা যারা লিস্টে থাকে, সরকারের যে কিছু কিছু সুযোগ সুবিধা, সেগুলি কখনো ওনাদেরকে নিয়ে করা হয়। এটা ওনারাও জানেন। যারা দেন না, বাজার একটু উপকারে দাম হয়তো একটু বেশি হয়ে দিয়ে দেয়, কিন্তু এটার ক্ষেত্রেও একটা সুযোগ আছে যে যারা যারা ফার্মার আমাদেরকে দিয়েছে সরকারে কিছু দান দেওয়ার জন্য। নমস্কার। রাজ্য সরকার যারা আছেন, আমাদের যারা কৃষক ফার্মার আছেন, ওনাদেরকে কারণ বাজারে আমরা জানি, ইতিমধ্যে জানেন কিছু কিছু সুযোগ সুবিধা বা উপকারে দাম একটা সুযোগ আছে যে যারা যারা ফার্মার আমাদের কাউন্টার সবকিছু আমরা এখানে লেনদেন করেছি। অত 1 2 বা 3 দিন পয়সা সেটা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আমি আশা করি যে ফার্মাররা সহযোগিতা রেখে সরকার যে দান নিতে আছে তাতে সরকার যে ন্যায্য মূল্য দান দিচ্ছে তাতে আমরা খুব খুশি। সরকারের সাথে দান দেওয়ার জন্য অনুরোধ করছি। টিকাপুর গাঁও সভা থেকে একদম বর্গা চাষি, আমরা সরকারি ন্যায্য মূল্যে ধান দিতে আসছি এবং নমস্কার, কে বলছেন? দিচ্ছি। আমরা আবেদন রাখছি সরকার যাতে প্রতি বছর সরকার আমাদের। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি ইসলাম বাবুকে কইতাছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, দেখেন আমাদের এখানে 1200 পরিবার আছে। হ্যাঁ, আর জলের বিক্রি করতে বয়সে, অথচ 1200 পরিবারের মধ্যে 100 পরিবারে কৃষিকাজ করতে পারে, বানরের জন্য না কৃষিকাজ করতে পারে না। ধান
কিছু ফসল টসল করতে পারি না। এই সরকারের কাছে দাবি আর কি, আমাদের বানর থেকে কিভাবে বাঁচাতে পারে এটাই দাবি। আবেদন রাখছি সরকার যাতে প্রতি বছরে সরকার আমাদের ধান কিনে, তার সঙ্গে আর সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের ভাইদেরকে আমরা অনুরোধ করছি আপনারা যাই কিছু লেবার কষ্টের জন্য বাজার মূল্যে বিক্রি করবেন, তাই সরকারকে কিছু ধান দেওয়ার জন্য। এবং যদি আপনারা যদি ধান না দেন তাহলে আমাদের এই সিস্টেমটা চলে গেলে আমাদের কৃষককে বিরাট ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সবাই কৃষককে একটা উদাহরণ অনুরোধ করছি সরকারের কিছু ধান দেওয়ার জন্য। নমস্কার। রাজ্য সরকার খাদ্য জনসম্ভরণ দপ্তর এবং কৃষি কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতি বছর দুবার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে আমরা ধান ক্রয় করে থাকি। উদ্দেশ্য একটাই, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন যে কৃষকের আয়কে দ্বিগুণ করতে হবে এবং আমাদের দেশ কৃষি নির্ভর অর্থনীতির দেশ, যেখানে কৃষকদেরকে অন্নদাতা হিসেবে আমরা চিহ্নিত করে থাকি এবং সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে 2018 সালে সরকার গঠনের পর আমাদের এই বৈপ্লবিক সিদ্ধান্ত যা সরকার গ্রহণ করে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার, তারই অঙ্গ হিসাবে আজকে এবারকার মরশুমে সারা রাজ্যে কেন্দ্রীয়ভাবে ধান ক্রয়ের সূচনা এই মাধববাড়ি বাস ট্রাক টার্মিনাস থেকে আমরা শুরু করছি। আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত রাজ্যের সরকারের অন্যতম মন্ত্রী, কৃষি ও কৃষক কল্যাণ, বিদ্যুৎ দপ্তরের এবং আমাদের প্রেরণা উপস্থিত জানি খাদ্য দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আজকের এই সুন্দর দিনে পিপিসি প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার সারা রাজ্যে এবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে। আপনারা শুনলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য। যেদিন এই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জিরানিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছিল সেদিনের খানিকটা বক্তব্য। তার পাশাপাশি আমরা কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কৃষকদের কিছু প্রতিক্রিয়া যখন জেনেছি, অধিকাংশ কৃষকরাই তার খুশির কথা জানিয়েছে। আমরা জানি না কোনো কোনো জায়গায় কৃষকরা বঞ্চিত হচ্ছেন কিনা, যদি থাকেন নিশ্চয়ই জানাবেন বা আপনারা আপনাদের বিষয়গুলো উত্থাপন করবেন, আমাদের কাছে পৌঁছে দেবেন। আমরা শুধু এতটুকু বলি যে সব কৃষকরা যেন উপকৃত হয়, সরকার যেন সেদিক থেকে নজর রাখে। আমরা বিভিন্ন জায়গার অনুষ্ঠান থেকে কয়েকজন কৃষকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলাম। যদি সম্ভব হয় এই অনুষ্ঠানে আরো কয়েকজন কৃষকের বক্তব্য আমরা তুলে ধরব। রাজ্যের একাধিক জায়গায় কৃষকদের মধ্যে এই সময়ের মধ্যে সহায়ক মূল্য ধান কেনার প্রক্রিয়া অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনেকে অংশগ্রহণ করছেন এবং ধান বিক্রি করছেন, সহায়ক মূল্যে ধান বিক্রি করার বিষয়টাকে তারা গ্রহণ করেছেন। আমরা আরো কয়েকজন কৃষকের কথা শুনবো এবং অবশ্যই নেতৃত্বের মন্ত্রী বিধায়কদের প্রতিক্রিয়া বা ভাষণের অংশ বিশেষ শুনবো, তারা কি বলছেন আমরা জানবো। কি নাম আপনার? নাম কি? এমনি কত দূরে ধান আনছেন আপনি? 15 থেকে। তো কত দূর আছে জমি আপনি? হ্যাঁ, কি নাম আপনার? মরণশীল। লাভ হয় নেই সরকারের কাছে ধান বেচছে? সরকারের কাছে ধান বেশি আমার লাভ হয়। বাড়ি কোন জায়গায়? ধান নিয়ে আইসো? কত মন আনছো? কতখানি? কতখানি জমি করো? এখন যে রেটটা তারা দিতে আছে ঠিক আছে? রেট তো ঠিক আছে, পার্সেন্টেজটা বেশি নিয়েছে। এখন সরকারে যে ধান কিনে এটা তো ভালো হইতে আছে। এটা তো ভালো হইতে আছে।
এবং আজ থেকে তার শুভ সূচনা আমরা করছি। কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি আমরা মাধববাড়ি থেকে শুরু করলাম মাননীয় কৃষি মন্ত্রীর উপস্থিতিতে। সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছিল, আমাদের প্যাডি প্রকিউরমেন্টের সিদ্ধান্ত ছিল তার মধ্যে একটা সিদ্ধান্ত। প্রথম ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমাদের এমবিবি বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল 18 সালে আমাদের সরকার গঠিত হওয়ার পর। বন্ধুরা, আপনারা 25 বছরে যেটা পারলেন না, আমরা সরকার এসে প্রথম ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্তটা গ্রহণ করলাম। বন্ধুরা, রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে 2024 সাল শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। 18 সাল থেকে বছরে দুবার করে সেই প্যাডি প্রকিউরমেন্ট শুরু হয়েছে এবং হিসাব করে আমরা যা দেখলাম, শ্রদ্ধেয় রতনলাল নাথ বক্তব্য রাখবেন, 397 কোটি টাকার উপর টাকা ধান ক্রয় করা হয়েছে এখন পর্যন্ত সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে। 1,07,000-এর উপর কৃষক সেখানে বেনিফিট গ্রহণ করেছে সারা রাজ্যে। আমাদের এই 397 কোটি টাকা কৃষকদের পকেটে গেছে। যেদিন আপনি ধান দিলেন 3 থেকে 4 দিনের মধ্যে ডাইরেক্ট টাকা আপনার ব্যাংকে চলে যাচ্ছে। সেই টাকা আমরা রাজ্য সরকার দিচ্ছি এবং পরবর্তী সময়ে সেই টাকা কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে রিইম্বার্সমেন্ট করা হচ্ছে, ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই যে অর্থ আমাদের গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করবে, এই 397 কোটি টাকা এটা ধনাঢ্য কোনো ব্যক্তির কাছে যাবে না, অধিকাংশ গরিব অংশের মানুষের কাছে যাবে, রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করবে, গ্রামীণ অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করবে। এটাই হচ্ছে আমাদের কৃষকের প্রধানমন্ত্রী সেখানে একমাত্র উদ্দেশ্য, আমাদের সরকারের, আমাদের কৃষি দপ্তরের একমাত্র উদ্দেশ্য। বন্ধুরা, শুধু তাই নয়, পিএম কিষান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিষান সম্মান নিধি বছরে 3 বার 2000 টাকা করে কৃষকদেরকে প্রদান করা হচ্ছে, যাতে একদিকে আমাদের প্যাডি প্রকিউরমেন্টের অর্থ যাবে, একদিকে পিএম কিষানের অর্থ যাবে, একদিকে বিনামূল্যে কৃষি সামগ্রী প্রদান করা হবে, একদিকে আপনাদেরকে বিভিন্ন শস্য উৎপাদনের জন্য সহায়তা করা হবে। সমস্ত কিছু মিলিয়ে প্রতি বছরে একটা কৃষকের কাছে যেন প্রচুর টাকা তার অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য প্রদান করা যায়, তার জন্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর সেখানে কাজ করে যাচ্ছে। বন্ধুরা, কারণ আমরা বিশ্বাস করি কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা। কৃষকের অর্থনীতি যদি ভেঙে পড়ে, ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়বে। আজকে তাই করোনা কাল থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের দ্বারা। এবং করোনা কালে যখন শিল্প, কল কারখানা, অফিস, আদালত, কলেজ বন্ধ হয়ে গেছিল, সমস্ত মানব সভ্যতা যখন প্রশ্নচিহ্নের মুখে চলে এসেছিল, তখন কৃষকদেরকে কৃষিকাজ করার জন্য সেখানে নিবিড়ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তাদেরকে এলাও করা হয়েছিল যাতে কৃষিকাজে কোনো ব্যাঘাত না ঘটে। আজকে ভারতবর্ষের কৃষক, আমাদের রাজ্যের কৃষক অর্থনৈতিকভাবে অনেকটাই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে আজকে এই আমাদের প্যাডি প্রকিউরমেন্টের মাধ্যমে, পিএম কিষানের মাধ্যমে। বন্ধুরা, এবং যে পরিমাণ লক্ষ্যমাত্রা আমাদের সেখানে ধার্য করা হয়েছে 21,000 এমপি, গত খারিফ সিজনে আমাদের 16,000 এমপি আমরা অ্যাচিভ করেছিলাম। এবার আমাদের কাছে যে টার্গেট এসছে 21,000 এমপি আমরা সেখানে অ্যাচিভ করব, যদিও ভয়াবহ বন্যার কবলে ছিল সারা রাজ্যে প্রায় 14 লক্ষ এমপির উপর ধান সেখানে উৎপাদন হয়। এই ধান থেকে চালে পরিণত হয় 8 থেকে 9 লক্ষ এমপি। আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি 21,000 এমপি, অর্থাৎ যে পরিমাণ প্রোডাকশন আমাদের হয় তার থেকে আমাদের টার্গেটটা খুবই কম। আমরা চাই সরকার যে টার্গেটটা খরচমাত্রা রেখেছে সেটা আমরা অ্যাচিভ করতে পারি আপনাদের স্বার্থে, কারণ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের স্বার্থে। আমি প্রত্যেক কৃষক বন্ধুর কাছে আহ্বান জানাবো, এই যে 51টা পিপিসি প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার সারা রাজ্যে খোলা হয়েছে, প্রতিবার আমরা চাই প্রতিটা ব্লকে যেন খোলা হয়। 58টা ব্লক, তার মধ্যে প্রতি ব্লকে সেখানে ধান উৎপাদন হয় না, তাই 51টা ব্লকে প্রকিউরমেন্ট সেন্টারে আমরা সেই পিপিসি কেন্দ্র আমরা খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আসার পর এখানে অনেকে আমাকে বলছিলেন যে আমার ধান মাত্র গতকালকে উঠেছে, আমি আজকে
সময় করতে পারিনি, তাই আনতে পারিনি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাইছি, চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি প্রীতম বলছিল যে সময়টা বাড়াতে হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, 1 কেজি ধান যতক্ষণ পর্যন্ত আমরা থাকবে কৃষকদের কাছে, ততক্ষণ আমাদের প্যাডি প্রকিউরমেন্টের প্রসেস চলতে থাকবে। ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। আমরা নিশ্চিত করব দপ্তর থেকে, কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তর, যাতে আমাদের প্রতিটা কৃষকের কাছ থেকে 1 কেজি ধান পর্যন্ত শেষ আমরা কিনতে পারি, ক্রয় করতে পারি, এবং আমাদের 21,000 এমপি যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি সেটাকে যেন আমরা সেখানে অ্যাচিভ করতে পারি। বন্ধুরা, তার বাইরেও অনেক ধান চালের ব্যবসায়ীরা রয়েছেন যারা প্রতি সিজনে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে। আমি একথা বলবো না যে তাদেরকে ধান দেবেন, কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আমাদের যে টার্গেট, সরকারের যে 21,000 এমপি টার্গেট, সেই টার্গেটটা যেন আমরা অ্যাচিভ করতে পারি। আমাদের রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কথা বিবেচনা করে, আপনাদের দিকে দেখে। সুতরাং আপনি এবং আমি যৌথভাবে আমাদের সরকারকে সহযোগিতার মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার যে লক্ষ্যমাত্রা, ইচ্ছা, স্বপ্ন আমাদের সরকার বা আমাদের প্রধানমন্ত্রী, সেটাকে আমরা অ্যাচিভ করব। আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেই আহ্বান রাখবো। পাশাপাশি এই ধান মিলে যাবে। আমাদের রাজ্যে 5-6টা মিলও রয়েছে, মিলাররা রয়েছে, যাদেরকে আমরা এই ধানগুলো দেব। এই মিলে যে মিলিং প্রাইস, সেটা আমাদের খাদ্য দপ্তর থেকে প্রতি বছর আমরা প্রদান করি। তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আমরা কোনো রিইনভার্সমেন্ট পাই না। আমরা রিইনভার্সমেন্ট পাই প্যাডি প্রকিউরমেন্টের, কৃষককে যে টাকাটা দেওয়া হয়, কিন্তু মিলিং এর বাবদ যে খরচা আমাদের প্রতি বছর 2বার আমাদের দিতে হয়, সেই টাকাটা আমরা নিজস্ব ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে খাদ্য দপ্তরের আমরা প্রদান করছি। বন্ধুরা, কারণ আমরা জানি এই ধান মিলারদের কাছে যাবে। মিলারদের অধীন 30, 40, 50, 100 করে এমপ্লয়িরা রয়েছেন, যারা ওই মিলারদের অধীন কাজ করেন, ওই মিলের আন্ডারে কাজ করেন। তাদেরকেও বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সরকারের রয়েছে। তাই আমরা নিজস্ব ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে খাদ্য দপ্তরে আমরা সেই টাকা প্রতি বছর প্রদান করছি মিলারদের জন্য। বন্ধুরা, সুতরাং যৌথভাবে আপনার আমার প্রত্যেকে, এই সরকার জনমুখী সরকার, এই সরকার অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল সরকার, এবং এই সরকারের কর্মসূচি নিয়ে বিগত দিনে আপনারা দেখেছেন শুধু কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হতো। আজকে কিন্তু কোনো কেন্দ্রীয় বঞ্চনার স্লোগান আসে না, কারণ ডাবল ইঞ্জিন সরকার আমাদের না চাইতেই সেখানে প্রদান করে দিচ্ছে। পরিকাঠামো দিক থেকে, কৃষির দিক থেকে, পর্যটনের দিক থেকে, প্রতিটা ক্ষেত্রে আমাদের রাজ্যকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনায় আমরা যেন এগিয়ে যেতে পারি, প্রতিযোগিতার মাধ্যমে আজকে কেন্দ্রীয় সরকার আমাদেরকে সেই সহযোগিতা করে দিচ্ছে। আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেককে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো, এবং আজকে খাদ্য দপ্তর, কৃষি দপ্তরকে যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবারকার প্যাডি প্রকিউরমেন্টের যে সূচনা হলো, আজ থেকে মাননীয় কৃষিমন্ত্রী এবং আমাদের হাত ধরে আজকের দিনে তার সফলতা কামনা করে আগামী দিনে আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারবো এই আশা রেখে, আমাদের দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দেয় 4টি বিষয়ের উপর: কৃষক, গরিব, মহিলা এবং যুবক। উনি মনে করে এদেরকে যদি আত্মনির্ভর করানো যায় তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। এটা হল প্রধানমন্ত্রীর লাইন। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষকদের, এবং কৃষকদের আয় বৃদ্ধি করতে হবে। আপনারা জানেন, একটু আগে বলেছি, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, কৃষকদের যাতে আয় হয় এই জন্য দেশের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি করেছেন। এবং এই পর্যন্ত সারা দেশে আমাদের রাজ্যে বিশেষ করে 2,76,000 কৃষক কত টাকা পেয়েছে? 790 কোটি। আমাদের রাজ্যে 18 কিস্তি, সামনে আসছে আবার 19 কিস্তি। 2,76,000 কৃষক
790 কোটি টাকা পেয়েছে আমাদের কাছে। আমরা কৃষকদের সাহায্যের জন্য কি করি? আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করি, যেটা আজকে মার্কেটে, এই জিরানিয়া মার্কেটে ধানের দাম কত? 1 মণ ধানের দাম, আমরা কোনটা বললে অসুবিধা হতে পারে, 1 মণ ধানের দাম 700 টাকা। 1 কেজি ধানের দাম 18 বা 19 টাকা ম্যাক্সিমাম। খাদ্য দপ্তর কি করছে? খাদ্য দপ্তর বা রাজ্য সরকার দিচ্ছে 23 টাকা পার কেজি, মার্কেটে 700 টাকা, এবং আমরা দিচ্ছি 920 টাকা। অর্থাৎ কৃষকদের হাতে টাকা পৌঁছো, তাদের সাহায্যের হাত বাড়িয়ে যাক। গেল আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, গেল সহায়ক মূল্যে ধান ক্রয়। এবার আরো সাহায্য করো। কিভাবে? ওই দেখুন মেশিনগুলি আজকে দেবে, কৃষি যন্ত্রপাতি দিয়ে তাদের সাহায্য করো, কৃষি বাজার তৈরি করে দাও। আপনাদের এখানে একটা মার্কেট হতে যাচ্ছে এসএন কলোনিতে, 2 তলা মার্কেট হবে। অর্থাৎ কৃষকদের সামগ্রী বাজারে এনে যাতে সঠিক মূল্য পেতে পারে, বাজার তৈরি করে দেওয়া। একদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি সাহায্য করছে, প্রধানমন্ত্রী সহায়ক মূল্যে ধান ক্রয় করছে, সরকার কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করছে, কৃষি বাজার তৈরি করে দিচ্ছে, সার বীজ দিয়ে সাহায্য করছে। ভারতবর্ষের মধ্যে কোথাও সারের সাবসিডি নাই, একমাত্র ত্রিপুরা রাজ্য। সারা ভারতের কোন রাজ্য সরকার সারতে সাবসিডি দেয় না, আমাদের ত্রিপুরা সরকার। যদি আমরা কম দিচ্ছি, 60 আমরা বোধ হয় 60 পয়সা পার কেজিতে সাবসিডি দিচ্ছি। সার বীজ দিয়ে সাহায্য করো, কৃষি ঋণ দেওয়া। এ পর্যন্ত আমাদের সরকার আসার পরে কত লোক কৃষি ঋণ পেয়েছে? এ পর্যন্ত 3,72,000 কৃষক কৃষি ঋণ পেয়েছে ত্রিপুরা রাজ্যে। 3,72,000 শুধু আমাদের সরকারের পিরিয়ডে। এবং কত টাকা গেছে তাদের কাছে? 2025 কোটি টাকা কৃষি ঋণ দিয়েছে। আমরা সয়েল হেলথ কার্ড দিচ্ছি। আমাদের যেমন শরীর খারাপ হলে আমাদের ডাক্তারের কাছে যাই, আয়ুষ্মান কার্ড আছে, আমরা দিচ্ছি সয়েল হেলথ কার্ড। অর্থাৎ জমির কি রোগ হয়েছে, সব জমিতে সবকিছু হয় না, সেই জন্য যা হয়েছে হেলথ কার্ড দেওয়া হচ্ছে, তাদের যাতে সাহায্য করা যায়। আমরা মাটি পরীক্ষা করে দিচ্ছি, কুল চেম্বার তৈরি করে দিচ্ছি, গোডাউন তৈরি করে দিচ্ছি। অর্থাৎ কৃষকদের পাশে সরকার পাশে দাঁড়িয়েছে। আপনারা জানেন গ্রাম গরিব কৃষক আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি সেক্টর, এবং কৃষক হলো আমাদের অন্নদাতা। এটা কিন্তু ভুললে চলবে না। এখানে বিরাট সংখ্যক কৃষক রয়েছে। আপনারা জানেন সারা দেশে মানুষ কত? 140 কোটি, কৃষক কত? 20 কোটি পরিবার। 20 কোটি পরিবার যদি স্ট্রাইক করে, আপনি খাবেন কি? আমাদের রাজ্যে 42 লক্ষ লোক, কৃষক কত? 3,72,000। 3,72,000 মানুষ আপনার খাদ্য যোগান দিচ্ছে। সুতরাং প্রধানমন্ত্রী সেই জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষকদের। এখানে যারা আছেন আমাকে বলেন তো দেখি, কারা কারা ফ্রি চাল পাচ্ছেন? একটু হাত উঠান তো দেখি। সবাই না, দেখাও না কে ফ্রি চাল পাচ্ছেন। কারা কারা এই সরকার আসার পরে কারা কারা সরকারি ঘর পেয়েছেন? হাত তুলুন তো দেখি। নমস্কার। এতদিন হলো না কেন? হ্যাঁ নমস্কার। বলছিলাম উদ্যোগ তো মহতি, এটা অনস্বীকার্য, কিন্তু কৃষকরা কতটুকু উপকৃত বলেন বা হচ্ছেন? তো ঘটনা হলো এই যে এত বড় বন্যা হয়ে গেল, আমরা কি দেখলাম? আপনাদের মাধ্যমে দেখি, প্রত্যেকদিন আপনারাই দেখান, আমরা দেখি
সার নেই, বীজ নেই, কিচ্ছু পায়নি। কারা বলছে? কৃষকরাই বলছে। ধান ক্রয় করলাম, কত টাকা দর, এত টাকা দর। আজকে যে অনুষ্ঠানটা করলাম, কত কুইন্টাল ধান সংগ্রহ হয়েছে, আর এই অনুষ্ঠানটার নিচে কত টাকা খরচা হয়েছে, তাহলে আরো বোধহয় 5 টাকা বেড়ে যেত মিনিমাম এই অনুষ্ঠানটা যে টাকা খরচা হয়েছে। তো এই হলো প্রচার। শুধু আমরা প্রচারে আছি, কাজে অস্তরম্বা। বলা দেখছি চাঁদের হাট, ধান সহায়ক মূল্যে ধান ক্রয় করবে, ওখানে চাঁদের হাট বসে গেছে। এগুলো মানুষ, কৃষকের মতো করে বুঝি, আমরা সাধারণ আম জনতা আমাদের মতো করে বুঝি। আজকে যদি আমরা ত্রিপুরার রাজ্যের কথা ভাবি, বিভিন্ন জায়গাতে বন্যায় কবলিত মানুষ হায় দিচ্ছে, এখনো বোধহয় হয়তো কিছু লোক সেটাই। আর সারা ভারতবর্ষের কথা যদি বলি, ওখানে বর্ডার সিল করে দেয়, রাস্তা করে ওয়াল তুলে দেয়, দিল্লিতে যাওয়া যাবে না। তো তারাও তো কৃষক। কতজন মারা গেল কৃষক এই আন্দোলন করতে করতে? এখনো আন্দোলন চলে, কৃষক আন্দোলন। আজকে এখানে আমরা দেখছি বিভিন্ন বক্তা মাইকের সামনে দাঁড়িয়ে, তো আর কি বলবো বলুন, কৃষিমন্ত্রী যে আছেন উনি তো বড় সাংঘাতিক বক্তা। আগে দেখতাম বিরোধী দলনেতা থাকতে ফাইল টেল দিত, অনেক ফাইল টেল কম লাগে, ওনার অ্যাসিস্ট্যান্ট দূরে থাকে, তাই সামনে ওই যে কাগজ দিয়ে আর কি। তো এগুলো আমরা প্রত্যক্ষ করি প্রত্যেক দিনে, আপনারা দেখান, আমরাও শ্রোতা হই বা বক্তা হই, যেটাই হই দেখছি। তা আসলে মোটা কথা যেটা, কৃষকরা উপকৃত হলে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হব। মাছ হোক, ধান হোক, পশুপালন হোক, যে কোনো আমাদের রাজ্য উন্নয়ন হবে মানে ওদের কৃষকের মাধ্যমে। কৃষকই শেষ কথা। আমরা যে দেখতে থাকি বাজারে গেলে কৃষকের সবজিটা কিনতে হয়, তো ওরা কি করে সবজিটা এত কষ্ট করে ফলন ফলায়, তারপর বাজারে নিয়ে আসে, তারপর হয় কি আড়তদার নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। কথা বলুন। রতন বাবু বা হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি রতন বাবু আর সুশান্ত চৌধুরী যে বলছে যে ফ্রিতে চাল দেওয়া হচ্ছে 2018 পর থেকে, উনারা কি রেশনে গিয়ে যে চাল দেওয়া হচ্ছে, উনারা কি রেশনে গিয়ে চাল খেয়ে দেখেছে? আমি বলতে চাই তাদেরকে বলুন একবার যে রেশন থেকে চাল নিয়ে উনি রান্না করে খেতে, কি চাল দেওয়া হচ্ছে রেশনে, প্রত্যেকটা রেশনে কি চাল দেওয়া হচ্ছে, মরা চাল, পোকা মাকড়, প্রচন্ড যারা ত্রিপুরা থেকে চাল কিনে নিয়ে যাচ্ছে, এই চালগুলি কোথায় যাচ্ছে, কি করে আসছে? আর ত্রিপুরাতে যে চাল, রেশনের যে চালগুলি আসছে, এই চালগুলির মান, উন্নত মান কি কি অবস্থা ওনারা বলুন একটু দেখতে, আপনাদের মাধ্যমে বলছি। মানে খুব খারাপ অবস্থা দাদা, মানে রেশনের চাল খাওয়ার মতন কোনো ইয়েই নাই, মানে খোলা বাংলা কইতেছে আর কি, কোনো ইয়েই নাই। মানে দিলে প্যাকের মতন হয়ে যাবে, ভাত রানলে প্যাকের মতন হয়ে যাবে। এই চাল কি খাইতে পারি আমরা? খাইতে পারি না। এটা মানে একদম মানে কি বলবো আর একদম প্যাকের মতন। এইসব চাল খাওয়ার মতন উপযুক্ত না আমরা ত্রিপুরাবাসী মানুষ। ওরা তো বলছে ধান কিনছে কৃষকরা, খুব খুশি, ঠিক আছে, ওরা টাকা পাচ্ছে, এটা ভালো কথা 100 বার। কিন্তু ওই যারা চাল নিচ্ছে এগুলি চাই, চালগুলি কোথায় যাচ্ছে, কি করে আসছে, বা ত্রিপুরাতে যে চাল রেশনের মাধ্যমে যে আসছে চালগুলো,
এইগুলির চাল কোথা থেকে আসছে? পোকা মাকড়, মানে কি বলবো, আমি বলতে চাই বিশেষ করে খাদ্যমন্ত্রীর উদ্দেশ্যে, উনি একদিন অন্তত 1 কেজি চাল নিয়ে নিজের বাড়িতে রান্না করে খেয়ে দেখুক কি অবস্থা। ধন্যবাদ। আপনারা শুনলেন বিভিন্ন জায়গায় কৃষকদের বক্তব্য। আপনারা অনেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, কথা বলেছেন। আমরা মন্ত্রী, বিধায়ক তাদেরও বক্তব্য শুনিয়েছি এবং চারদিক থেকে আপনাদের তরফে যে অভিজ্ঞতা, কৃষকদের জন্য সরকারের উদ্যোগের কথা। কেউ কেউ বলবেন সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় যে ক্ষতিগ্রস্ত হলো কৃষকদের, তাদেরকে যৎসামান্য সাহায্য করা হয়েছে, তারা প্রকৃত ক্ষতিপূরণ পাননি এখনো। কেন্দ্রীয় সরকার রাজ্যকে এই ক্ষতিপূরণের জন্য বিশেষ প্যাকেজ দেয়নি, এ কথাও কেউ বলবেন। ডাবল ইঞ্জিনের সরকারের আমলে ত্রিপুরার কৃষকদের বিশেষ কোনো প্যাকেজের ঘোষণা এখন পর্যন্ত নেই, এমন বক্তব্য থাকবে। সমস্যার কথা থাকবে, অভিযোগের কথা থাকবে। আমরা এই আয়োজন থেকে কৃষকদের জন্য সরকারের উদ্যোগের একটি বিষয় উত্থাপন করলাম। রাজ্যের নানা জায়গা থেকে কৃষকদের বহু সমস্যা রয়েছে, সময় হলে সেগুলো আরো একবার তুলে ধরবো। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।